রোহিণী নগরের বাসিন্দা মুচি রামু একদিন তার কাজের সরঞ্জাম নিয়ে সকালবেলা কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ ওর নজর যায় একটা লোকের ওপরে, যে খুব জোরে জোরে একটা নিরীহ বাঁদরকে মারছিল। আরে ও দাদা, দাদা, এ আপনি কি করছেন? ও তো একটা অবলা প্রাণী, ওকে এইভাবে মারছেন কেন? ও কি অন্যায় করেছে? অবলা নয়, ও কথা বলতে পারে, আর সব সময় আমাকে শুধু গালি দেয় আর চিৎকার করে। আমি বিরক্ত হয়ে গেছি একে নিয়ে একেবারে, সেই কারণে ওকে মারছি। আমি ওর এই আস্পর্ধা কোনো মতেই একেবারে সহ্য করতে পারছি না। তার মানে তো আর এটা নয় যে আপনি ওকে এইভাবে মারতে পারেন। আর তুমি যখন একে নিয়ে এতই বিরক্ত, তাহলে তুমি একে আমাকে দিয়ে দাও। দিয়ে দেব, কিন্তু এমনিতে নয়। তুমি যখন এর প্রতি এতই মায়া দেখাচ্ছ, তখন কিনে নাও একে, আর আমাকেও এর থেকে মুক্তি দাও। আমার কাছে তো একটাও টাকা নেই, কিন্তু আমি ওর ওপর এরকম অত্যাচার মোটেই সহ্য করতে পারছি না। রামু কিছুক্ষণ ভাবে, তারপর তুমি আমাকে এই বাঁদরটাকে দিয়ে দাও, তার বদলে আমি তোমার জন্য 8 দিন ধরে মজদুরি খাটবো। আচ্ছা, ঠিক আছে, যেরকম তোমার ইচ্ছা। তুমি চাইলে ওকে নিয়ে যাও। এই 8 দিন তোমাকে চরম খাটনি খাটতে হবে। পরবর্তী 8 দিন রামু একটুও বিশ্রাম না নিয়ে অবিরাম পরিশ্রম করতে থাকে। ওর হাত লাল হয়ে যায়, পিঠে আঘাতের চিহ্ন স্পষ্ট, কিন্তু ও একটাও শব্দ বের করে না। 8 নম্বর দিনে যখন ও বাঁদরটাকে নিয়ে নিজের ছোট ঘরে আসে, দেখো, এটা আমার একটা ছোট্ট ঘর। আজ থেকে আমি আর তুমি এই ঘরেই থাকবো, একে অপরের বন্ধু হয়ে। তুমি আমার জন্য এই 8 দিন ধরে কতই না খাটনি খাটলে, কতই না কষ্ট করলে। আমি তো শুধুমাত্র একটা জানোয়ার, কিন্তু তুমি আমাকে মানুষের থেকেও বেশি ভালোবাসলে। আমি তোমাকে ভালোবেসেছি কারণ ওই লোকটা তোমাকে খুব কষ্ট দিচ্ছিল। তোমাকে ভালোবাসাই উচিত আমাদের। আমি কারোরই কষ্ট সহ্য করতে পারি না, সে মানুষই হোক বা জানোয়ার। আমি তোমার এই কৃতজ্ঞতা কোনো দিনও ভুলবো না। এই পৃথিবীতে আমি যদি সবচাইতে ভালো কাউকে পেয়ে থাকি আমার বন্ধু রূপে, সেটা তুমি। এখন থেকে তুমি আমার ঘরে নয়, আমার মনেও জায়গা করে নিয়েছো। তোমার ওই মায়াভরি চোখে আমি যে কষ্টটা দেখেছি, ওটা আমাকে কখনোই শান্তিতে ঘুমোতে দিত না। আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে রয়েছি ততদিন আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আজকে থেকে আমি তোমার নাম রাখলাম বান্টি। বান্টি, এটা তো খুব মিষ্টি নাম। দুজন একসাথে খুব আনন্দে থাকে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন চলো বান্টি, আজ আমাদেরকে কাজে যেতে হবে। দেখো না, কয়েকদিন ধরে কোনো সেলাইয়ের কাজই পাচ্ছি না, আর বিনে পয়সায় তোমাকে খাওয়ারই বা খাওয়াবো কি করে? চলো চলো আমার বন্ধু, আজ অনেকগুলো জুতো চপ্পল সব সেলাই করব, আর সন্ধেবেলা আমরা গুড় দিয়ে দুধ খাবো। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই, আমিও যাব তোমার সঙ্গে। আর কেউ যদি তোমাকে বিরক্ত করে, আমি তাহলে আমার বড় বড় এই বাঁদরের চোখ দিয়ে তাকে ভয় দেখাবো। তুমি তো আমার সত্যিকারের সাথী। চলো চলো। দুজন হাঁটতে শুরু করে। রাস্তায় এক গ্রামবাসীর সাথে দেখা হয়। আরে আরে আরে, দেখো রামু তো এখন বাঁদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে রামু ভাই, এই মুচির কাজ ছেড়ে এখন কি তুমি বাঁদর নিয়ে খেলা দেখাচ্ছ? আরে না কাকা, এটা শুধু বাঁদর নয়, এটা আমার বন্ধু হয়। আর বন্ধুত্বে না কোনো জাত হয়, আর না কোনো কাজ ছোট হয়। তোমরা চাইলে আমাকে মাদারি বলেও ডাকতে পারো, কিন্তু একটা কথা জেনে রেখো, এখন থেকে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না। আরে তাহলে তো তুই গ্রামের ঠাট্টার খোড়া কবি রে। করে নাও ঠাট্টা, আমি তো শুধু কষ্ট করে উপার্জন করাকেই সমর্থন করি। তাতে মুচির কাজ হোক না হয় মাদারি। রামু বাজারে ওর ছোট্ট দোকান খুলে বসে। বান্টি ওর পাশেই বসে থাকে। আসো আসো, জুতো সেলাই করো, পুরনো হয়ে যাক কিংবা ফেটেই যাক, এত ভেবো না। আসো, আর এখন নিজের পুরনো জুতোকে আবার নতুন করো। রামু, তুমি তো এখন কবিও হয়ে গেছো দেখছি। তখনই এক গ্রাহক আসে। আরে এ তো রামু মুচি দেখছি, এই বাঁদরটা আবার কি হয়? আরে গণেশ বাবু, এটা বাঁদর নয়, এটা আমার বন্ধু হয়, ভাইয়ের মতন। বন্ধুত্বের মানে জানি রামু, আর তোর বন্ধু কিন্তু খুব মিষ্টি।
নে, আমার এই জুতোটা অনেকদিন ধরেই সারাই করব ভাবছিলাম, আজ তোকে দিয়ে করিয়ে নি। রামু আর বান্টি সারা দিন পরিশ্রম করে আর সন্ধ্যাবেলা চলো বান্টি, আজ অনেক কাজ হলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। আর বাড়ি গিয়ে গরম গরম রুটি আর গুড় দিয়ে দুধ খেতে হবে। হ্যাঁ বন্ধু, আজ খুব মজা হয়েছে। আর তুমি ক্লান্তও হয়ে গেছো, আমি আজকে রুটি বানাবো। চলো আজকে দেখবো একটা বাঁদর কিভাবে রুটি বানায়। এতটা বলে রামু একটা গলি দিয়ে যাচ্ছিল। তখনই একটা লোহার স্তম্ভ ওর পায়ের ওপর পড়ে যায় আর ও যন্ত্রণায় চিৎকার করে ওঠে। গ্রামবাসীরা কোনো মতে ওকে বাড়িতে দিয়ে যায়, কিন্তু ও বিছানা থেকে উঠতে পারে না। বান্টি, আমি কিছু বুঝতে পারছি না যে আমি এখন কি করব। আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না, তোমাকে কিছু খাওয়াতেও পারছি না। আমি কি করব, আমি কিছু বুঝে উঠতে পারছি না। বন্ধু, তোমার স্ত্রী তো রয়েছে, সবারই তো স্ত্রী থাকে। আমার স্ত্রী ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। ওর অনেকগুলো আবদার ছিল, সেগুলোকে আমি পূরণ করতে পারিনি। এই কারণে ও আমাকে ছেড়ে চলে যায়। তুমি আমার জন্য জীবন বাজি রেখেছো, এখন আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তুমি আমাকে যেরকম ভালোবেসেছো সেটা পৃথিবীতে আমাকে আর কেউ কখনো বাসেনি। আর তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তোমার স্ত্রীকেও আমি যেভাবেই হোক নিয়ে আসবো। আমার স্ত্রীর নাম হেমলতা, ও আমাদের প্রতিবেশী গ্রামেই থাকে, কিন্তু তোমার ওখানে যাওয়া বৃথা হবে। ও ভীষণই জেদি মেয়ে, তোমার একটা কথাও ও শুনবে না। তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি ওকে ঠিক রাজি করে নেব। আমি এখন যাচ্ছি। বান্টি দৌড়ে দৌড়ে ওর বউ হেমলতার কাছে যায়। আপনি হেমলতা দেবী তো? আপনার স্বামী মানে আমার বন্ধু, ও খুবই অসুস্থ, ও বিছানা থেকে উঠতে পারছে না। ওর চিকিৎসার জন্য ওর কাছে কিচ্ছু নেই। তোমাকে যেতেই হবে, ও তোমাকে খুব মনে করছে। ও প্রত্যেক রাতে তোমাকে মনে করেই ঘুমিয়ে পড়ে। নাম করে তাতে কি হয়েছে? ওর নাম দিয়ে কি আমি আমার সংসার চালাবো? ওই লোকটা তো নিজের বউকে ভালো মন্দ খাওয়াতেও পারে না। এখন ওর জন্য আর কি করব? ও চাই মরুক না হলে বাঁচুক, আমার কিচ্ছু যায় আসে না তাতে। তুমি কি জানো, ও বেশ কয়েক রাত তোমাকে খাইয়েও নিজে না খেয়ে শুয়ে পড়েছে। ও তোমার ছবি নিজের বুকের সাথে লাগিয়ে বসে থাকে। ও কখনো আমাকে নিজের সন্তান ভেবেছে। আর আজ যখন ওর সব থেকে বেশি প্রয়োজন তোমাকে, তখন তুমি বলছো তোমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, কিচ্ছু যায় আসে না আমার তাতে। যখন কোনো স্বামী তার বউকে ঠিকমতো খাওয়াতে পারে না, সেই সব লোকের মরে যাওয়াই ভালো। আর এমনিতেও আমার ওর প্রতি কোনো মায়া নেই। কাশ তুমি যদি সেই মানুষটাকে একবার দেখতে, যে সব কষ্ট সহ্য করে তাও তোমার নাম নেওয়া বন্ধ করতে পারি না। কাশ তুমি যদি বুঝতে পারতে যে মানুষের মূল্য ওর সম্পত্তিতে নয়, ওর মন থেকে হয়। কিন্তু তুমি তো সবকিছুকে টাকা পয়সায় বিচার করেছো। বান্টি আর কিছু না বলে ভারাক্রান্ত মন নিয়ে ওই ভাঙাচোরা ঝুপড়ির দিকে চলে যেতে থাকে। তখনই সামনে থেকে আসা একজন সৈনিক হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর ওনার নজর যায় বান্টির দিকে। আরে এ কি, এই বাঁদরটা তো পুরো মানুষের মতো চলছে। এর চোখ সবকিছুতে একেবারে আলাদা। না, এটা কোনো সাধারণ বাঁদর হতেই পারে না। না না না, এটা তো ওই বাঁদরটা যাকে মহারানী নিজের হাতেই শেষ করে দিয়েছিল। কিন্তু এখানে কি করে হতে পারে? এর মানে একটাই, ও বেঁচে আছে। ও যখন বেঁচে আছে তার মানে মহারানীর বিপদ হতে পারে। এটা হতে পারে না। না, আর আমি এক মুহূর্ত অপেক্ষা করব না। আমাকে এক্ষুনি গিয়ে মহারানীকে খবরটা জানাতেই হবে। সেনা দৌড়ে মহলের দিকে যেতে থাকে আর রাজসভায় পৌঁছয়। মহারানী, মহারানী, আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা বার্তালাপ রয়েছে, খুবই জরুরি। কি হয়েছে? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? কোনো কি আক্রমণ হয়েছে? কোনো অপরাধী নাকি? না মহারানী, কথাটা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যাকে আপনি নিজের হাতে শেষ করেছিলেন, এই বাঁদরটাকে আমি নিজের স্বচক্ষে দেখলাম। ওই রাজ্যের মধ্যেই রয়েছে, আর একটা গরিব মুচির সঙ্গে থাকে। কি যা তা বলছো তুমি? তোমার জ্ঞান আছে? তুমি কি সব বলছো তুমি জানো? ওই বাদরটা, ওকে আমি নিজের হাতে শেষ করেছিলাম। ও আবার কি করে ফিরে আসতে পারে? তুমি কি মিথ্যে গল্প বানাচ্ছ? না মহারানী, আমি নিজের চোখে তাকে দেখেছি। ওই রকমই চলন, ওই রকমই ওর চোখ, সবকিছু একই রকম রয়েছে।
ওটা কোনো সাধারণ বাঁদর নয়, ও এখনো জীবিত রয়েছে। তখনই মন্ত্রী প্রবেশ করেন আর দুজনের কথা শুনে থেমে যান। মহারানী, এটা কি সত্যি? কিন্তু আপনি তো নিজেই বলেছিলেন যে আপনি ওকে নিজের হাতেই শেষ করে ফেলেছেন। হ্যাঁ মহামন্ত্রী, আমি সেটাই করেছিলাম যেটা ওই সময় দরকারি ছিল, কিন্তু মনে হয় কোনো ভুল হয়ে গেছে আর কেউ ওকে বাঁচিয়ে নিয়ে গেছে। আর ও যদি সত্যিই বেঁচে থাকে তাহলে আমাদের সিংহাসন বিপদের মুখে। আমি কোনো মতেই ওকে এই রাজ্যে আর দেখতে চাই না। কিন্তু মহারানী, বিষয়টা তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন যদি কেউ জানতে পারে যে রাজকুমার এখনো জীবিত রয়েছে, তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে আর আপনার রাজত্বও বিপদের মুখে পড়ে যাবে। আমার শিক্ষা হয়ে গেছে যে কোনো কাজকে অসম্পূর্ণ রাখতে নেই। আর এবার আমি নিজে যাব আর ওকে শেষ করে দেব। আর কোনো ভুল হবে না এবার। চলো, প্রস্তুতি নাও, সমস্ত সেনা লাগিয়ে দাও, ওকে যে কোনো অবস্থাতেই খুঁজে নিয়ে এসো আর সারা জীবনের মতো শেষ করে দাও। মহারানী তৎক্ষণাৎ সৈনিক নিয়ে ওই ঝুপড়ির দিকে চলে যায় যেখানে রামু আর বাদর বান্টি থাকত। বান্টি যখনই রানীকে দেখে তখনই ও খুব ভয় পেয়ে যায়। কি হলো বান্টি, তুমি এত ঘাবড়ে রয়েছো কেন? কিছু কি হয়েছে আমাকে বলো। রানী আমাকে জীবিত থাকতে দেবে না, আমাকে এখান থেকে পালাতে হবে। রানী, রানীমা, রানীমা তো খুব ভালো, ও তোমাকে কেন মারবে? ওরা ওরা আমাদের কুটিরের সামনেই আসছে আর অনেকগুলো সৈন্য শাবক নিয়ে। বান্টি কিছু বলতেই যাচ্ছিল ততক্ষণেই রানী দরজার কাছে চলে আসেন। রানীমা, আপনি এখানে এলেন? বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি তো সেই যে আমাকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিতে চেয়েছিলে। তুমি তো সেই যে আমাকে ঘৃণা করেছিলে। আজ কেন এসেছো? এখনো কি আমার প্রাণ নেবে? তুমি তুমি এখনো জীবিত কি করে রয়েছো? আমি তোমাকে আর জীবিত রাখবো না, মজা দেখাচ্ছি এক্ষুনি। রানী যেই সেনাদের আদেশ দেয় তখনই একটা তীর ছোড়া হয়। সেটা বান্টির দিকেই আসছিল। তখনই রামু মাঝখানে চলে আসে আর তীর এসে রামুর বুকে লাগে। তুমি এটা কেন করলে, তাও একটা বাদরের জন্য? ও তো একটা সামান্য জানোয়ার। আমার কিছু যায় আসে না যে এটা কে হয় আর কেন। ও আমার কাছে আমার পরিবার। আপনি একে ছুঁতেও পারবেন না। যতক্ষণ আমার জীবন রয়েছে আপনি একে ছুঁতেও পারবেন না। আমি এখন তো যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর তোমাকে আমি প্রাণে বাঁচিয়ে রাখবো না। এখন তো এই মুচিটার জন্য তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার আমি কিন্তু তোকে ছাড়বো না। রানী ঘাবড়ে পালিয়ে যান। আমার জন্যই তুমি এই আঘাতটা পেলে, আমার জন্যই তুমি কষ্ট পাচ্ছ। আমি তোমার আজ অবধি কোনো ভালো কাজেই লাগলাম না। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে, কিন্তু আমি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমার সন্তান হও, তোমার আমি কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমার পাশে থাকলে আমার কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। কিন্তু বান্টি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। রানীমা এলো, কিন্তু রানীমা তোমাকে মারতে চাইছে কেন? আর উনি বারবার তোমাকে পুত্র পুত্র কেন বলছিল? ও তোমার কে হয়? আর তুমি বা ওনার কে হও, এসব আমার মাথায় কিছুই ঢুকছে না। বন্ধু, আমি এখন তোমাকে সবকিছু বলতে তো পারবো না, কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারি যে আমি কোনো সাধারণ বাঁদর নই। আমার অতীত অনেকটাই আলাদা আর ভীষণই কষ্টকর। তুমি তো সবার থেকে বুদ্ধিমান আর মানুষের থেকেও বেশি সংবেদনশীল দেখাও। তুমি কি সত্যি ভীষণই আশ্চর্য। হ্যাঁ, আমিও একসময় মানুষ ছিলাম, তাও জাতা মানুষ নয়। আমি একজন রাজকুমার ছিলাম। কিছু বছর আগে আমি একটা শকুন্তলা নামের মেয়ের সাথে প্রেম করতাম। তোমার এই হাসি আমার সকালের এই সূর্য হয়ে উঠছে, আর তোমার এই চোখ আমার জীবনের উদ্দীপনা। আমি চাই যে তুমি আমার জীবন সঙ্গিনী হও। তুমি কি আমার সঙ্গে এই রাজমহলে আমার সাথে সারা জীবন কাটাতে চাও? রাজকুমার, যদি তুমি আমাকে এর যোগ্য বলে মনে করো তাহলে এর থেকে বড় সৌভাগ্য আমার আর কি হতে পারে। কিন্তু আমার খুব ভয় হচ্ছে, তোমার মা আমাকে কোনোদিনও মেনে নেবেন না। মা কিছুই বলবেন না। যখন আমি তোমাকে নিজের করে সকলের সামনে দাঁড়িয়ে থাকব, তখন সারা রাজ্য তোমাকে সম্মান দেবে। আমি কথা দিচ্ছি।
কিন্তু কিছুদিন পর শকুন্তলা এক তান্ত্রিকের সাথে দেখা করে। এখন সময় এসে গেছে, আমার ওই মন্ত্রটা চাই, যাতে ওই রাজকুমার সারা জীবনের জন্য অদৃশ্য হয়ে যায়। আমি এই সিংহাসনের যোগ্য, আমি কিছুতেই হার মানব না। রাজকুমার আর মানুষ থাকবে না, ও একেবারে পরিবর্তিত হয়ে যাবে। ওর স্মৃতি থাকবে কিন্তু ওর শরীর নয়। এখনো ওই বাঁদর হয়ে সারা পৃথিবীতে ঘুরবে, আর কেউই ওকে চিনতে অবধিও পারবে না। তান্ত্রিক একটা মন্ত্র পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই একটা আলোর ঝলকানির সাথে রাজকুমারের শরীরটা একটা বাঁদরে পরিণত হয়ে যায়। তুমি আমাকে মিথ্যে বললে, আমাকে ভালোবাসো না। তুমি শুধুমাত্র আমার রাজ্য চেয়েছিলে, আমার বিশ্বাস, আমার আত্মা, সবকিছু তুমি কেড়ে নিলে। হ্যাঁ, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, তুমি শুধু আমার তুরুপের দাস ছিলে। এখন থেকে এই রাজ্যের রানী হব আমি, আর তুমি একটা সাধারণ জানোয়ার। হ্যাঁ, এটাই হলো আমার সত্য। আমি জানোয়ার ছিলাম না। ওরা শলা কলা করে আমাকে এই রূপটা প্রদান করেছে, যাতে আমি আমার নিজের জীবন থেকে দূরে চলে যাই। কিন্তু আমি কাউকেই কোনো কথা বলি না। আমি চাই না যে কেউ আমার সত্যটা জেনে কষ্ট পাক, আর নাহি আমাকে কেউ নিয়ে মস্করা করুক। এই অভিশাপকে দংশন করার কি কোনো উপায় নেই? সত্যি কি কোনো পথ নেই, যাতে আমি তোমাকে আবার পুরনো জীবনে ফেরত আনতে পারি? একটা উপায় আছে, কিন্তু ওটা খুব সহজ নয়। অনেক দূরে একটা মায়াবী জঙ্গল রয়েছে, ওখানে একটা জাদুই পাথর রয়েছে। যদি ওই পাথরটা কেউ আমার শরীরে ছুঁয়ে দেয়, তাহলে আমি আবার আগের মতন হয়ে যাব, ঠিক যেরকম আমি রাজকুমার ছিলাম। ওই জঙ্গলে যারাই গিয়েছিল তারা কেউই আর ফেরত আসতে পারেনি। জঙ্গলের রাস্তা খুবই বিপজ্জনক, আর ওখানে মায়াবী প্রাণী থাকে। তাহলে আমি যাব, আর তোমার জন্য এই পাথরটাকে নিয়ে আসব। তুমি আমার জন্য আমার সন্তান, আর সন্তানের জন্য একটা বাবা সব বাধা অতিক্রম করতে পারে। কিন্তু বাবা, তোমার পায়ে চোট লেগে রয়েছে, তুমি তো হাঁটতেও পারছো না। অনেক দিন হয়ে গেছে আরাম করে করে, এখন সিদ্ধান্ত নিতেই হবে। এবার বড় কিছু করব। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি ফিরবো, তোমার জন্য ওই পাথরটাকে নিয়ে আসবো। রামু লাঠি হাতে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণ হাঁটার পর ও রাস্তায় এক সাধু বাবাকে দেখতে পায়। আলোক নিরঞ্জন, বলরাম, তুমি এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছ? এই রাস্তা তো মায়াবী জঙ্গলের দিকেই যাচ্ছে। আমি আমার একটা সন্তান তুল্য বাঁদর বন্ধুর জন্য একটা মায়াবী পাথর নিতে যাচ্ছি। ও ভীষণই কষ্টে রয়েছে, আর ওই পাথরটাই ওকে একমাত্র সাহায্য করতে পারে। আমি জানি ওই বাঁদরটা কোনো সাধারণ প্রাণী নয়, ও একজন রাজকুমার। আর ওই যে মেয়েটা যে ওকে প্রতারণা করেছে, ও আমারই সন্তান। আমি চাই আমার নিজের হাতে ওর পাপের দংশন করতে, আর তোমার সাহায্য করে নিজের জীবনে শান্তিকে বিরাজমান করতে চাই। সাধু বাবা ওকে একটা তাবিজ দেন। এই তাবিজটাকে নিজের সঙ্গে রেখো। এ তোমাকে মায়াবী জঙ্গলের থেকে, গোলক ধাঁধা থেকে বাঁচাবে। কিন্তু এরপরে তোমাকে সাহস নিয়েই আরো আগে এগোতে হবে। আপনার এই উপকার আমি সারা জীবনেও কোনোদিনও ভুলবো না। আপনাদের মতন লোকই এখন আমাদের কাছে একমাত্র আশার কিরণ। এতটা বলে রামু জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই একটা সিংহের গর্জন শোনা যায় খুব জোরে, আর কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ানক সিংহ সামনে এসে দাঁড়িয়ে পড়ে। যদি আগে যেতে চাস তাহলে আমার জন্য তাজা হরিণের মাংস নিয়ে আয়, না হলে আমি তোকে গিলে খাবো। আমি তোমার জন্য কারোর খুন করতে পারবো না। তোমার যদি খিদে পায় তা তুমি আমাকে খেয়ে নাও, কিন্তু তোমার জন্য আমি কোনো নির্দোষ প্রাণীর হত্যা করতে পারবো না। হঠাৎ সিংহের রূপ বদলাতে শুরু করে, আর ও একটা যুবকে পরিবর্তিত হয়। রামু, তুমি একদমই প্রকৃত যুবক, যে আমার অভিশাপকে খণ্ডন করলো। আমি সিংহ ছিলাম না, আমি একজন কামার ছিলাম। আমি ভুল করে সাধু তপস্যা ভঙ্গ করে দিয়েছিলাম, আর ও আমাকে অভিশাপ দিয়ে সিংহ বানিয়ে দিয়েছিল। যতক্ষণ না কোনো সৎ ব্যক্তি আমাকে করুণা করে এই
এই জগৎ থেকে মুক্ত করবে। আমি এখানে এই বন্ধন হয়ে থাকতাম, আজ তুমি আমাকে মুক্ত করলে। বন্ধু, তুমি তোমার নিজের কষ্টের জন্য এই শাস্তি পেয়েছিলে, আজ থেকে তুমি মুক্ত হয়ে গেলে। এখন আমি তোমাকে বলছি, তুমি যে পাথরটাকে খুঁজছো ওটা এখান থেকে দূরে একটা মায়াবী গুফার মধ্যে রয়েছে। ওইখানে তুমি একজন রাক্ষসের দেখা পাবে। ও তোমাকে কথার বেড়াজালে ফাঁসাবে, কিন্তু তোমাকে ওর চুল কাটতে হবে, তখনই ও ধ্বংস হবে, আর তারপরে তুমি ওই পাথরটাকে পাবে। ধন্যবাদ বন্ধু, তুমি আমার পথটাকে আরো সুমসৃণ করলে। রামু গুহায় পৌঁছায়, যেখানে একটা রাক্ষস হাসতে হাসতে ওর জন্য অপেক্ষা করছিল। এসে গেছিস তুই, আমি তোরই অপেক্ষা করছিলাম। আমার সাথে খেল তুই, আর আমিও তোর সাথে খেলবো, খুব মজা আসবে। এটা সত্যি একটা মায়াবী রাক্ষস, আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি ওর কথা চাইলে ফাঁসবো না। হ্যাঁ হ্যাঁ, চলো খেলি। হ্যাঁ, আমরা না ওই লুকোচুরি খেলি। যখনই রাক্ষসটা লোকায়, তখনই রামু একটা ছুরি বের করে ওর চুল কেটে দেয়। তুই আমার মায়াকে হারিয়ে দিলি। তুই ওটা পাবি যাকে তুই খুঁজছিলিস। রামু গুহার ভিতরে যায়, সেখানে ও একটা চকচকে নীল পাথর দেখতে পায়। যখনই রামু ওটা তোলে, পাথর থেকে একটা আওয়াজ হয়। যদি তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাও, তাহলে আমার একটা ধাঁধার সংশোধন করো, না হলে আমি কিছুই দেব না। ধাঁধা হলো, এমন কোন জিনিস রয়েছে যে শব্দ না করেও বলে ওঠে, পাখনা ছড়া যে উড়ে বেড়ায়, আর শরীরের স্পর্শ ছড়ায় যে ছুঁয়ে যায়। ওটা হলো হাওয়া। যখনই রামু উত্তর দেয়, তখনই পাথরটা চমকাতে শুরু করে আর রামুর হাতের মধ্যে চলে আসে। রামু পাথরটাকে শক্ত করে হাতের মুঠোয় ধরে তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওর বাড়ি চলে আসে। বান্টি, 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 দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। রামু ধীরে ধীরে পাথরটা বান্টির মাথায় লাগায়। একটা আলোর প্রকাশ ছড়িয়ে পড়ে চারদিকে। বান্টি একটা রাজকুমারের রূপে চলে আসে। আরে বান্টি, তুমি তো মানুষ হয়ে গেলে, তুমি তো রাজকুমার। হ্যাঁ রামু, তুমি আমাকে অন্ধকার থেকে মুক্ত করলে, আর তুমি আমাকে আমার আসল পরিচয় দিলে, আর আমাকে মুক্তও করলে, যেখানে আমি শুধুমাত্র একটা বাঁদর ছিলাম। আর আজ আবার আমি যখন রাজকুমার হয়ে গেছি, সেটা শুধুমাত্র তোমার দৌলতেই, আর তোমার এই কষ্টের ফলের জন্যই হয়েছে। না রে, তুই আমার সন্তান নোস, তুই এই রাজ্যের রাজকুমার হোস, আর আমি এতে গর্ব করি। রামু, তুমি আমাকে সেই সময় আপন করেছিলে যেখানে আমার পরিচয় ছিল না, নাই আমি রাজত্ব অর্জন করতাম। আমি শুধু একটা বাঁদর ছিলাম, কিন্তু তুমি আমাকে ছাদ দিয়েছ, মাথা উঁচে ঠাঁই দিয়েছ, আমার সমস্ত ভরণ পোষণ বুঝেছ, একটা মানুষের মতনই ভেবেছ। আরে না বাবা, তুই প্রথম থেকেই আমার কাছে খুব পছন্দের ছিলিস। জানি না কেন তোকে খুব আপন বলেই মনে হতো। এখন যখন জানছি তুই কোন সাধারণ বাদর নোস, তখন আরো বুকটা ধরপড় করছে। কিন্তু একটা কথা বলবো বাবা, আজ তুই যাই হোস না কেন, ওতে আমার কষ্ট নয়, ওটা তোর ভাগ্যের খেলা, আর তোর মনের সত্যতা রয়েছে। না রামু, তুমি শুধু মুচি নও, তুমি আমার জীবনের ভগবান হও, যে আমাকে অন্ধকার থেকে আবার আলোর পথে নিয়ে এসছে। আমি যে বলতে পারছি, চলতে পারছি, আর মানুষের মতন দেখতে পারছো, সেটা শুধুমাত্র তোমার জন্যই। রাজকুমার অর্জুন আবেগপ্রবণ হয়ে রামুর পায়ে পড়ে যায়। না বাবা, তুমি তো রাজকুমার, তোমার এই ঝুঁকে যাওয়াটা আমাকে খুবই অপমানিত করবে। না রামু, শুধু তুমি রামু নও, আজ থেকে তুমি আমার বাবা হও। চলো আমরা একসাথে আমাদের সাথে অন্যায় যে ঘটনা ঘটেছে বদলা নেব ওই রানীর থেকে। হ্যাঁ, ওই রানীকে আমরা কঠোরতে কঠোর শাস্তি দেব। তারপর দুজনে মিলে রাজপ্রাসাদের দিকে যায়। রানী অর্জুনকে দেখেই রাগে ফেটে পড়ে।
না, এটা কি করে হতে পারে? তুমি মানুষ হয়ে গেলে কি করে? আমি তো তোমাকে সারা জীবনের জন্য বাদর বানিয়ে দিয়েছিলাম। এটা কোনো ষড়যন্ত্র নয়, সত্যটা সামনে আসবে, যেটাকে তুমি কখনো দেখোইনি। তুমি নিজের লোভের বশবর্তী হয়ে আমাকে বাদর বানিয়ে দিয়েছিলে, আমাকে এই জীবন থেকে দূরে করে দিয়েছিলে। আমি যে তোমাকে ভালোবেসে আমি তোমাকে রানী বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে বেইমানি করলে আর আমাকে ঠকিয়েছো, মস্করা করেছে। না রাজকুমার, না, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি আমার কারণে তোমার এত বড় বিপদ হতে পারে। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু যখন আমার মনে হলো তুমি রাজা হয়ে যাবে, তখন আমার ছেলেকে নিয়ে খুব ভয় হলো, আর সেই ভয় আমি অন্ধ হয়ে গেছিলাম। ভালোবাসাও এখানে হয় না যেখানে স্বার্থ আর লোভ থাকে। তুমি শুধু নিজের স্বার্থের জন্যই আমাকে ভালোবেসেছিলে, আর এখন যখন সত্যিটা সামনে এসে গেছে তখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো। কিন্তু এখন আর সেই সময়টা নেই যেখানে ক্ষমা করে দেওয়া যায়। ক্ষমা তাকেই করা যায় যার উপর বিশ্বাস থাকে, আর যে বিশ্বাস ভেঙেছে তাকে শাস্তি পেতে হয়। একটা সুযোগ দাও আমাকে অর্জুন, আমি সত্যি পাল্টাতে চাই। কথা দিচ্ছি, কখনো তোমার বিরুদ্ধে যাব না আমি। সুযোগ তাকেই দেওয়া যায় যে সুযোগের যোগ্য হয়, আর তুমি এই অধিকার হারিয়ে ফেলেছ। মন্ত্রীজি, আপনিও এই ষড়যন্ত্রের সমানভাবেই অংশগ্রহণ করেছিলেন। আপনি এই পুরো অন্যায়টা হতে দেখেছেন, কিন্তু কখনোই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। আপনিও ততটাই দোষী যতটাই রানী। সেনাপতি, আজই এদের দুজনকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করুন, আর এদের দুজনের উপর রাজদ্রোহের মামলা রুজু করা হোক, কারণ এরা দুজনেই রাজ্যের উত্তরাধিকারীর ওপর ছলনা করেছে। যথাজ্ঞা রাজকুমার। সৈনিক মন্ত্রী আর রানীকে ধরে নিয়ে যেতে থাকে। রানীর চোখ থেকে অনবরত জল গড়াচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। রামু, এখন থেকে তোমাকে আর আমি মুচি বলবো না। আজ থেকে তুমি আমার রাজ্যের মহামন্ত্রী হবে। আমি তোমাকে এই পদ সম্মানের সাথে দিচ্ছি।